ডালাসের মঞ্চে আজ ফুটবলের ওয়ান অফ দ্য বিগেস্ট আলটিমেট শোডাউন। একদিকে টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার অপেক্ষায় ফরাসি সাম্রাজ্য, অন্যদিকে তাদের মহাপ্রণয়ের মিশনে অপরাজেয় লা রোহারা। ইউরো আর নেশনস লিগের ক্ষত নিয়ে এমবাপ্পের সামনে আজ যেমন প্রতিশোধের মিশন, ইয়ামালের সামনে তেমনই হ্যাট্রিক জয়ের হাতছানি। কিন্তু ফুটবল তো অনিশ্চয়তার খেলা। আজকে ফরাসিদের জয়রথ থামবে নাকি স্প্যানিশদের জন্য খাটবে, সেই কথাটাই অতি দর্পে হতলঙ্কা। ফাইনালের আগে আর একটা ফাইনাল। ওয়েলকাম টু দ্য গ্র্যান্ড ব্যাটেল অফ দ্য জায়ান্ট, ফ্রান্স ভার্সেস স্পেন। আমরা আজকের সেমিফাইনাল নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক মীর রায়হান মাসুদ। যাচ্ছি তার কাছে। ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আজকে যেটা বলছিলাম যে দ্য গ্র্যান্ড ব্যাটেল অফ দ্য জায়ান্টস, সেমিফাইনালে যে চারটা প্রতিপক্ষই আছে তারাই র্যাঙ্কিং এর 1, 2, 3, 4 চারটা দল। এবং খুবই ইন্টারেস্টিংলি এটা ইতিহাসে আছে এরকম ঘটনা প্রথমবারের মতো। অনেক 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 মানে অপেক্ষার পর আসলে এরকম চারটা দলের পর পর তারা সেমিফাইনাল খেলছে। এই সেমিফাইনালটা নিশ্চয়ই অন্য যে কোনো সেমিফাইনালের চেয়ে একটু স্পেশাল হবে। আর এবং প্রতিপক্ষ দুইটা হচ্ছে ফ্রান্স এবং স্পেন। ইউজুয়ালি আমরা যেটা শুনি বিশ্বকাপের সময় একটা কথা আসে যে ডার্ক হর্স, আন্ডারডগ কেউ একজন উঠবে। যেমন গত বিশ্বকাপে আমরা দেখেছি খুব আনএক্সপেক্টেডলি মরক্কো উঠে এসেছে। সেরকম হচ্ছে সেনেগালের মতো টিম কখনো কখনো ভালো করে, মেক্সিকো, সাউথ আফ্রিকার মতো টিম কখনো কখনো ভালো করে, ক্রোয়েশিয়া বেশ কয়েক বছর ধরে র্যাঙ্কিংয়ে খুব বেশি ওপরে না, কিন্তু তারা কিন্তু সেমিফাইনাল খেলছিল বা অন্যান্য দলকে টক্কর দিচ্ছিল। এবার যেটা হয়েছে আসলে, যেহেতু 48টা টিম, আপনার বাছাইগুলো আগেই হয়ে গেছে। মানে 48টা টিম থেকে যখন আপনি দেখছেন যে 32টায় আসছে, তখন থেকে কিন্তু নকআউট, এবং নকআউট খেলার মতো টেম্পারমেন্ট আসলে এই দলগুলো সাধারণত থাকে না যে দলগুলো তখন খেলছিল। সো যেটা হয়েছে, আমাদের আর্জেন্টিনা, ফ্রান্স, এই দুইটা দল ফাইনাল খেলবে এটা অনেকেই আগে থেকে গেস করতেছিল। কারণ আর্জেন্টিনা ইজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর ফ্রান্স মানে ফেরারির মতো ছুটছে এখন। এটা আসলে সবাই বলছে শুরু থেকে, একটু স্ক্রিপ্টেডও মনে হয় কিনা মাঝে মধ্যে। যেমন খুবই চর্চিত একটা কথা এখন যে ফিফা রিগড। আসলে কি ফিফা রিগড কিনা? আমার কাছে ফিফা রিগড এটা বললে আসলে খেলার উপর থেকে আসলে ভরসা উঠে যাবে। মানে আমরা যেই উত্তেজনা এবং আকাঙ্ক্ষা নিয়ে খেলাটা দেখি, সেটার পেছনে অনেক বেশি আবেগ জড়িত। মানুষ সারা রাত জেগে খেলা দেখতেছে বাংলাদেশে। আসলে আবেগটাই বেশি কাজ করে মনে হয় সমর্থক। ওই আবেগ থেকেই হয়তো রিগড বা ষড়যন্ত্র। যেমন এখন আমি পার্সোনালি ব্রাজিল ফ্যান, পর্তুগালের জন্য, রোনালদোর জন্য পর্তুগালের খেলা দেখি। বাট আমি যদি বলি রিগড, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আরো যে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক আছে তাদের প্রতি একটা অবিচার করা হবে এই ব্যাপারটা বললে। দারুণ সম্মানের সাথে একটা অপিনিয়ন দিলেন। অনেক সময় দেখা যায় অনেক ব্রাজিলিয়ান সাপোর্টারই সাপোর্ট করার ক্ষেত্রে দেখা যায় ওই যে ফ্যান্ডমের ক্ষেত্রে অন্য দলগুলোকে রেসপেক্ট করতেই ভুলে যায়। কিন্তু আজকের যে সেমিফাইনালটা ফ্রান্স ভার্সেস স্পেন, সেখানে আসলে স্পেনের সামনে স্পেনের লামিন ইয়ামাল আসলে প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন যে ফ্রান্সকে ভয় পাওয়ার কিছু নাই। ইনফ্যাক্ট তারা ইউরো জিতেছে, তাদের আসলে ফ্রান্সকে নেশনস লিগ জিতেছে, তাদের আসলে ফ্রান্সকে হারানোর ইতিহাসটা আছে এবং তারা খুবই কনফিডেন্ট। এই কনফিডেন্সটা তো অনেক সময় ফায়ার ব্যাকও করে। লামিন ইয়ামালের ক্ষেত্রে কি এরকম কিছু হবে কিনা? না, এটা দুই ক্ষেত্রেই হতে পারে। মানে এটা আসলে ট্যাকটিক্যাল একটা গেম হবে, দিদিয়ার দেশম ভার্সেস ডিএলএফ লা ফুয়েন্তে। সো এই দুইটা কোচ আসলে মাস্টারমাইন্ড, আসলে মাস্টারমাইন্ড। কারণ হচ্ছে স্পেন লাস্ট 12টা মতো নকআউট ম্যাচে খুব সম্ভবত একেবারে হারেনি, মানে ইসের আগে 90 মিনিটের আগে। একই সাথে এবার যদি দেখেন, ফ্রান্স এমন একটা দল যারা হচ্ছে অ্যাটাকে বেস্ট, স্পেন এমন একটা দল যারা হচ্ছে ডিফেন্সিভ বা মিডে আরো ভালো করতেছে। ফ্রান্স হচ্ছে 6 ম্যাচে গোল দিয়েছে 12টা, মনে করা হচ্ছে স্পেন কম গোল দিয়েছে, কিন্তু স্পেন কিন্তু 11টা গোল দিয়েছে। আবার স্পেনের পাশে হচ্ছে 649 মিনিটের মতো তারা কোনো গোল হজম করেনি। এইটা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সো খেলাটা কিন্তু হবে যে গোল হজম কম করবে তার মধ্যে। সো অনেক সময় বলা হয় যে আমাদের বিখ্যাত কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের একটা বিখ্যাত উক্তি আছে যে অ্যাটাক আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু ডিফেন্স আপনাকে শিরোপা জেতাবে। কারণ ডিফেন্সের কারণেই আপনি শেষ পর্যন্ত, যেমন আপনি যদি মনে করে থাকেন 2022 বিশ্বকাপের এমিলিয়ানো মার্টিনেজের সেই সেভ 113 মিনিট বা তারও পরে, সো ওই ধরনের একটা সেভ যদি না হতো, আর্জেন্টিনার হাতে হয়তো লিওনেল মেসি যাই করতো এর আগে সেটা ফিকে হয়ে যেত। সো এমবাপে যাই করছেন, তাদের ডিফেন্সকে সেইটাকে কমপ্লিমেন্ট করতে হবে। একে অপরকে কমপ্লিমেন্ট করে সম্পূরকভাবে যদি এগিয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো ফ্রান্সের খুব ভালো সুযোগ থাকবে, কারণ ফ্রান্সের অ্যাটাক অনেক ভালো। স্পেনের
অ্যাটাকে একটু সমস্যা আছে, কিন্তু সেই অ্যাটাকের সমস্যা তাদের মিডফিল্ড স্পেনে খানিকটা কিন্তু পুষিয়ে ভাইয়া আরো দিচ্ছে। একটা প্রবলেম আমার যেটা চোখে পড়েছে ইদানিং কালে, সেটা হচ্ছে ওদের স্ট্রাইকারের অভাব এবং পারফেক্ট ফিনিশার না থাকার কারণে গোল যে করবে সেই ফিনিশারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং লামিন ইয়ামাল যখন খেলছেন, এদিকে আবার ফ্রান্সে আমি যদি একটু বলি যে এমবাপ্পে, অলিসে, এরা যখন ওই জায়গাটাকে আবার লামিনকে আটকানোর, লামিনকে নিশ্চয়ই ম্যান মার্কিং করবে আজকে ডেফিনেটলি, কারণ লামিন তো ফ্রান্সের জন্য একটা বড় থ্রেট। সো সেই ক্ষেত্রে আজকে আরো একটা সম্ভাবনা দেখা যায় কিনা যে গোল হজম করে ফেলতেও পারে স্পেন। আবার স্পেনের যে গোল করার যে ব্যাপারটা, সেখানে আসলে ওদের পারফেক্ট স্ট্রাইকার না থাকার কারণে, জেনুইন নাম্বার 9 না থাকার কারণে বড় একটা ঝামেলা। হ্যাঁ, একটা হুমকি আছে এখানে। আমার কাছে মনে হয় ফ্রান্স যদি কোনো কারণে প্রথম 15 মিনিটের মধ্যে একটা গোল দিয়ে ফেলে, সেক্ষেত্রে এটা স্লুইস গেট বয়ে যাবে, মানে 4-5টা গোল হয়ে যাবে। বাট স্পেন যদি ফ্রান্সকে 80-90 মিনিট পর্যন্ত, ওরা যে খেলাটা খেলছে এতদিন ধরে, 80-90 মিনিট পর্যন্ত তারা কিন্তু গোল দিচ্ছে না, 80 মিনিটের পরে বা 86 মিনিটের দিকে তারা গোলটা দিচ্ছে। সো এটা হয়তো প্ল্যান করে হয় না, ফ্রান্সের সাথে এই ব্যাপারটা হয়তো খাটবে না। স্পেনকে আগেই গোল দিতে হবে, যে দল আগে গোল দিবে তারপর ডিফেন্সে যাবে বা মিডফিল্ড আরো বেশি পোক্ত করবে, সেই দল এই ম্যাচে জয়ের সম্ভাবনা বেশি। এবং একটা গোল করার পরে তো নিশ্চয়ই মনস্তাত্ত্বিকভাবেও একটু রিলিফ থাকা যায়। হ্যাঁ, রিলিফ থাকা যায়। এখন আবার আর্জেন্টিনার ম্যাচগুলো দেখলে আবার ডিফারেন্ট চিন্তা করতে হবে, কারণ আর্জেন্টিনা কিন্তু গোল হজম করার পর কামব্যাক বেশ কয়েকটা ম্যাচে করেছে এবং একই সাথে তারা কিন্তু খুব ডিফিকাল্ট কন্ডিশন থেকে ম্যাচ ফিরিয়ে এনেছে। লিওনেল মেসির নেতৃত্ব এখানে একটা বড় ব্যাপার। আবার এমবাপ্পেকে এখন বলা হচ্ছে ডিকটেটর। এমবাপ্পে খুব ডিকটেটর মনোভাব নিয়ে এবার বিশ্বকাপটা খেলছেন এবং তিনি হচ্ছে, দেখা গেছে তিনি হচ্ছে সাব হওয়ার সময় তার নিজের ব্যাচটা রেফারির কাছে গিয়ে তুমি ওইখানে দিয়ে আসো, মানে একটা আলাদা লিডারশিপ অথরিটি। একই সাথে এমবাপ্পেকে আগে বলা হতো খুব স্বার্থপর প্লেয়ার, তাকে বলা হতো খুব আত্মকেন্দ্রিক প্লেয়ার, সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে এসেছেন। তিনি লিডারশিপ রোলে খুব ভালো করছেন। পিএসজিতে থাকা পর্যন্ত এই ট্যাগটা আসলে এমবাপ্পের গায়ে খুব ভালোভাবে অনেকটাই লেগেছিল। ছিল, হ্যাঁ। তবে ফ্রান্সের এমবাপ্পে আর ক্লাবের এমবাপ্পে অনেকটা ডিফারেন্ট। এবং ফ্রান্সের এমবাপ্পে দেখা যাচ্ছে অলিসকে তিনি সান্ত্বনা দিচ্ছেন, ডেমব্লে যখন প্রথম 2 ম্যাচ ভালো করছিলেন না, তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছেন হি ইজ আওয়ার ব্যালন ডিওর। তাকে আসলে অসম্মান করে কথা বলার কিছু নেই। 2টা ম্যাচে তার যে রোল ছিল, সে হচ্ছে আমাদের জন্য স্পেস ক্রিয়েট করেছে, আমরা গোল দিয়েছি। ফুটবল কিন্তু স্পেসের খেলা। আপনি দেখবেন একজন ফুটবলার যখন উপরে উঠে যায় এবং বল পায়ে না থাকে, তখন সে অন্যদের জন্য স্পেস ক্রিয়েট করে, কারণ তাকে ম্যান মার্কিং করতে একটা প্লেয়ার ওইখানে চলে যাচ্ছে। তখন এমবাপ্পে সুযোগ পাচ্ছে, গোল দিচ্ছে, অলিস সুযোগ পাচ্ছে, গোল ক্রিয়েট করছে, আবার ডেমব্লে গোল দিচ্ছে। একই টিমে এরকম 8টা গোল একজন এবং 6টা গোল আরেকজন দিচ্ছে, এরকম ঘটনা লাস্ট ঘটেছিল হচ্ছে 2002 সালে, সেই রোনালদো, রিভালদো, রোনালদিনিওদের সময়। সো সেই সময়টা ফিরিয়ে আনছে ফ্রান্স, অ্যাটলিস্ট অ্যাটাকের দিক থেকে। এখন যদি ডিফেন্সটা তারা আর একটু ভালোভাবে করতে পারে, স্পেনকে হারানো ফ্রান্সের জন্য কঠিন কিছু হবে না বলে আমার মনে হয়। কিন্তু এখানে বড় একটা প্রবলেম আমি স্পেনের দেখি, সেটা হচ্ছে সুপার সাব মিকেল মেরিনো লাস্ট মোমেন্টে এসে গোল করছে। এটা তো স্পেনের জন্য স্বস্তির না, কারণ সবসময় যে মিকেল মেরিনো ওই আস্থার প্রতিদান দিতে পারবে এমন তো কথা আর না। সবসময় তো প্রতিপক্ষ ফ্রান্স হয়নি। জি, সেটাই। ফ্রান্সের মতো প্রতিপক্ষের বিপক্ষে এই ধরনের গেম প্লে যদি থাকে, খুব কঠিন হবে আসলে, কারণ ফ্রান্স বিভিন্ন লেভেলের বিভিন্ন ধরনের দলকে হারিয়েছে। এই যে নরওয়ের কথা বলছি আমরা, নরওয়ে কিন্তু অলমোস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খুব ভালো খেলে এসেছে। এই নরওয়ের বিপক্ষে ফ্রান্স 4টা গোল দিয়েছিল। যদি বলি প্যারাগুয়ের মতো বডি বা শরীর ভিত্তিক ফুটবল যারা খেলে, তাদের বিপক্ষে খুব ভালো খেলে ফ্রান্স 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। কোনো ম্যাচেই তারা 90 মিনিট পার হতে দেয়নি এবং খুব কনভিন্সিংলি তারা ম্যাচগুলো জিতেছে। মরক্কোকে বলা হচ্ছিল যে ব্রাজিলের বিপক্ষে ড্রয়ের পরে মরক্কো এই বিশ্বকাপের একটা ডার্ক হর্স বা ওয়ান অফ দ্য সুপার পাওয়ারই বলা হচ্ছিল, যেহেতু ওরা র্যাঙ্কিংও 7 নম্বরে ছিল। কিন্তু মরক্কোকে যেভাবে ফ্রান্স প্রায় উড়িয়ে দিল, সো ফ্রান্সের শক্তিমত্তা এখানে অনেকটা প্রকাশ পায়। এবং মরক্কোর সাথে একটা পর্যায়ে আমি দেখছিলাম যে ফ্রান্সের গোলের শট হচ্ছে 13টি এবং মরক্কোর 1টি। সো কতটা ডোমিনেট করে তারা খেলছে এই বিশ্বকাপটা, এটা এই স্ট্যাটে বোঝা যায়। তবে এই ধরনের দলগুলোর একটা সমস্যা আছে, যেমন একটা ছোট্ট অপ্রাসঙ্গিক উদাহরণ দিই। ইন্ডিয়া ইন 2023 বিশ্বকাপ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে গিয়ে হারে, এর আগে টানা জয়। মানে এই যে ব্যাপারটা, এই সেমিফাইনাল বা ফাইনালে যে কোনো কিছু হতে পারে, ওইখানে আসলে বড় দল ছোট দল বলে কোনো কথা নেই। এবং একটা বিষয় আমি গতকাল এটা আমার নিজের রিয়েলাইজেশন ছিল যে ফ্রান্সকে আমরা বলছি যে এবারের বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট, ইনফ্যাক্ট আমার মনে হয় আর্জেন্টিনার চেয়েও ফেভারিট আসলে ফ্রান্সকে বলা যায়। কারণ আর্জেন্টিনা যে খেলাটা খেলছে, এই খেলাটা দিয়ে আসলে বিশ্বকাপ জেতা কতটুকু সম্ভব এবার, ওটা নিয়ে আমি নিজে একটু সন্দিহান। কিন্তু ফ্রান্সের অনেক সময় হয় না যে যার আসলে কোনো ভুল পাওয়া যায় না, সে আসলে ছোট্ট একটা ভুলেই অনেক কিছু হারিয়ে ফেলে। একটা ছোট্ট একটা
হচ্ছে এরকম হতে পারে। আর্জেন্টিনার ব্যাপারটা আসলে যেমনটা বলছিলেন যে আর্জেন্টিনার সমর্থকরা তো এবার অনেক সেফ খেলছে শুরু থেকে, যে আমরা একটা বিশ্বকাপ পেয়ে গেছি, আমাদের জীবনে আর কিছু পাওয়ার নেই, এবার অনেক নির্ভর হয়ে তারা বিশ্বকাপ দেখছে। কিন্তু এবার নির্ভর কিন্তু তারা থাকছে না, প্রতি রাত নির্ঘুম এবং অনেক দুশ্চিন্তা নিয়ে তারা কাটাচ্ছে এবং খুবই টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। কামব্যাক করবে কিনা, সমতা থেকে আবার লিড নিতে পারবে কিনা, প্রতি মোমেন্টে রোমাঞ্চ। ইয়ানফসি পড়তে পড়তে তারা কিন্তু ম্যাচগুলো দেখছে। আবার অন্যদিকে ফ্রান্সের খেলা বলা যায় মানে একদম নিখুঁত নির্ভুল। ফ্রান্সের যদি একটা লুপহোল যদি আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় তাদের গোলরক্ষক। কারণ ফ্রান্সের গোলরক্ষক প্রথম ম্যাচে আমি দেখেছি সেনেগালের বিপক্ষে ফ্রান্স যখন এগিয়ে ছিল 2-0 গোলে, তখন তিনি একটা গোল হজম করেছেন, তার প্রায় বডিতে শটটা ছিল, তিনি হচ্ছে সেই শটের গতিতে ভয় পেয়ে তিনি খানিকটা সরে গিয়েছিলেন। এই ব্যাপারটা খুব দৃষ্টিকটু লেগেছে একজন আন্তর্জাতিক ফুটবলারের কাছে। এটা আমরা পাড়াতে দেখি হয়তো, যে বলের গতির কারণে গোলকিপার সরে যাচ্ছে। ফ্রান্সের গোলকিপার পর্যন্ত যদি স্পেন পৌঁছাতে পারে, সেই ক্ষেত্রে গোল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফ্রান্সের ডিফেন্স লাইন এত ভালো, সবাই এত ভালো ভালো ক্লাবে খেলেন এবং সেই এক্সপিরিয়েন্সটা তারা ফ্রান্সে এত সুন্দরভাবে জেল করেছেন। এবং একটা জিনিস অনেক আগে বলা হতো যে 2010 সালের বিশ্বকাপটা আসলে স্পেন জিতেনি, সেটা হচ্ছে বার্সেলোনা জিতেছে, কারণ বার্সেলোনা 10-11 জন মেম্বার সেই টিমে ছিল। 14 সালের বিশ্বকাপটা আসলে বায়ার্ন মিউনিক জিতেছে, কারণ জার্মান টিমে বায়ার্ন মিউনিকের একটা বড় অংশই খেলতো। কিন্তু ফ্রান্সের এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে ফ্রান্সের সব প্লেয়ার কিন্তু এক টিমে খেলে না। ফ্রান্সের লিগে তাদেরকে ওই টাকা দিয়ে খেলানোর মতো আসলে ধারণ ক্ষমতা নাই। সো এমবাপেরা কিন্তু রিয়াল মাদ্রিদে খেলছেন, কেউ বার্সেলোনায় খেলছেন, অলিজে খেলছেন বায়ার্ন মিউনিখে, বিভিন্ন জায়গার ডেম্বলে খেলছেন পিএসজিতে শুধুমাত্র। সো বিভিন্ন জায়গার প্লেয়াররা এখানে এসে খেলছেন এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রি, এটা দেখে মনে হয় না যে তারা 4 বছর আলাদা আলাদা কোনো ক্লাবে খেলেছেন, মনে হয় যে তারা সবসময় একসাথেই ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে স্পেনের ক্ষেত্রে কিন্তু আবার ওই যে আপনি যেটা বলছিলেন যে বার্সেলোনা কি বলা যায় কিনা, কারণ এবার রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার আসলে স্পেনের নাই। শেষ পর্যন্ত কুকুরেলাকে কেনার পর একজন তিনি এখনো খেলেননি রিয়াল মাদ্রিদ হয়ে। সো ওইটাই যে এবারও আসলে স্পেনের ওই দলটাকে বলা যায় যে বার্সেলোনাকেই দেখতে পাচ্ছি এরকম একটা চিত্র। এই কথাটা আবার তাদের কোচ একটু সেদিন রাগ করলো, মানে পেড্রিকে যখন আগের ম্যাচে নামানো হয়নি, এটা বেশ সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। এবং যেহেতু বেলজিয়ামের সাথে খেলা, বেলজিয়াম বেশ কিছু সময় ডমিনেটিং পজিশনে ছিল সেই কারণে, এবং বেলজিয়ামের সাথে খেলার পরপর তাকে আবারও প্রশ্ন করা হয়েছে যে পেদ্রির মতো ফুটবলার কেন স্টার্টিং 11-এ নেই। তখন সে বলেছে যে এটা বার্সেলোনা না, এটা স্পেন ফুটবল দল, এখানে ট্যাকটিক্সটা আলাদা। পেদ্রিকে আমরা 6-এ খেলাতে পারি, 8-এ খেলাতে পারি, 10-এ খেলাতে পারি। সেই জিনিসটা কিন্তু মেরিনোর ক্ষেত্রে দেখেছি, তিনি কিন্তু তার পিছনে 6 লেখা, কিন্তু তিনি খেলছেন নাম্বার 9-এর মতো অনেকটা। আরো একটা বিষয় যে স্পেনের রক্ষণটা আমরা দেখছি খুবই জমাট রক্ষণ নিয়ে তারা খেলছে। ফ্রান্সকেও তো আসলে স্পেনকে আমি খুব আন্ডারডগ করে চিন্তা করছি, বিষয়টা ওরকম না, কারণ স্পেন যে পারফরমেন্সটা দেখিয়ে এসছে সেখানে আসলে এই ম্যাচটাতে ফ্রান্সের জন্য আসলে কিভাবে ওদের আক্রমণ ভাগটা করা উচিত, কৌশলটা কোন দিকে যাওয়া উচিত যে একটু সেফ প্লে করি আর কি। এই ধরনের ম্যাচের ক্ষেত্রে আসলে লামিন ইয়ামালের মতো ফুটবলার খুব বেশি ইফেক্টিভ রোল প্লে করতে পারা উচিত, কারণ হচ্ছে এরা হচ্ছে স্টার বাইবর্ন, এদের কিছু ক্যারিশমা থাকে, কিছু এনিগম্যাটিক ব্যাপার থাকে। সো এই ক্যারিশমা থেকে এরা হচ্ছে এইসব ম্যাচে কিছু একটা করে দেখায়, যেমন লিওনেল মেসি। আনলে কিন্তু আপনি লামিন ইয়ামাল জাস্ট লামিন ইয়ামাল থেকে যাবে, জাস্ট অ্যানাদার প্লেয়ার যে বার্সেলোনায় খেলে। অ্যাডিশনাল কোশ্চেন একটা, সেটা হচ্ছে লামিন ইয়ামাল আসলে বয়সটা এতই কম, 18 বছর বয়স, এবং বাংলায় আসলে আমরা একটা কবিতাও পড়েছি যে 18 হচ্ছে দুঃসাহসের সময়। লামিন ইয়ামাল কি মাঝে মধ্যে সেই দুঃসাহসটাই দেখায় কিনা? প্রেস কনফারেন্সে যেভাবে করে আসলে ফ্রান্সকে আন্ডারডগ বিবেচনা করে নিজেদেরকে আপার হ্যান্ডে রেখেছে, এটা আসলে ওই 18 বছর বয়সের যে দুঃসাহসিক আচরণ, সেটারই একটা প্রতিফলন কিনা? অনেক কনফিডেন্ট আমার কাছে ভালো লেগেছে ব্যাপারটা। এবং অনেকেই মানে বিশেষ করে রিয়াল মাদ্রিদ ফ্যানরা লামিন ইয়ামালের উপর অনেক ক্ষিপ্ত, আমি ফেসবুকে মাঝে মধ্যে দেখি যে সে এত কথা বলে কেন। আমার কাছে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদকে লামিন ইয়ামাল গত 2 বছর যেভাবে ডমিনেট করেছে এবং প্রতিটা এল ক্লাসিকোতে যেভাবে হারিয়েছে, খুবই স্বাভাবিক তার এই কনফিডেন্স গ্রো করা। বিশ্বের সেরা ক্লাবগুলোর সাথে যখন তারা ভালো খেলে, তখন জাতীয় টিমেও ওইটা একটা প্রতিফলন আসে। যদিও স্পেনের এই মুহূর্তে যে ট্যাকটিক্সে খেলছে বা যেই গেম প্লে তাদের, সেটার সাথে আমার মনে হয় লামিন ইয়ামাল খুব বেশি ভালো খাপ খাওয়াইতে পারছে না, যে কারণে তারা এখন ওই ওয়ার্ল্ড কাপে আমরা শুরু থেকেই দেখছি লামিনের কাছে যে পারফরম্যান্সটা প্রত্যাশা ছিল যে লামিন গোলের পর গোল করবে, গোল হয়তো চেষ্টা করছে, কিন্তু এই ধরনের সেটআপে হয়তো ওই গোলটা হচ্ছে না। সো লামিন কেন্দ্রিক যদি খেলাটা হয় সেক্ষেত্রে আমার মনে হয় বেটার, কারণ এই ধরনের ম্যাচে আপনি এমবাপ্পেকে আলাদা করে
সাইডলাইন করতে পারবেন না। বেঞ্চের কথা বলছি না, জাস্ট ট্যাকটিক্যাল দিক থেকে তাকে কেন্দ্র করে খেলতে হবে, যেটা খেলে লিওনেল মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। বা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো পর্যন্ত পাসটা যাচ্ছিল না কিন্তু এবারে বিশ্বকাপে, যে কারণে পর্তুগাল এবং কিন্তু শেষ পর্যন্ত রোনালদো অনেক সময় দেখা গেছে ডি বক্সের ভেতরে গিয়ে অপেক্ষা করছে যে বলটা তার কাছে আসবে এবং সে আসলে ফিনিশ করবে, ওরকম অনেক কিছু আমরা ওরকম বল দেখিনি। আসলে আসেনি। সো এই ধরনের যদি আপনার টিমে কেমিস্ট্রিটা না থাকে সেক্ষেত্রে খুব কঠিন। লিওনেল মেসি যখন হাঁটে তখন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় তার আসলে তিনটা চোখ, দুইটা সামনে আর একটা একটা পেছনে। পিছনে, এবং তিনি খুব তাড়াতাড়ি গেম রিড করে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারেন এবং তার দলের অন্যান্য প্লেয়াররা এটাকে কমপ্লিমেন্ট করে ওই পর্যন্ত বলটা পৌঁছে দিতে পারে। মিডফিল্ড থেকে যখন গেমটা তিনি শুরু করেন তিনি অনেকটা শিওর থাকেন যে তার এন্ডিং পয়েন্ট কোথায় হবে এবং তিনি হাঁটতে থাকেন। আজকে একটা স্ট্যাট দেখছিলাম আসার সময়, খুব ইন্টারেস্টিং। লিওনেল মেসি সেই প্লেয়ার যে হচ্ছে এবারের বিশ্বকাপে হেঁটে 2টা ম্যাচে 5 কিলোমিটার পার করছেন, মানে তিনি স্ট্রোলিং করছেন। আমরা মাঝে মধ্যে দেখি লিওনেল মেসি মাঠে জাস্ট হাঁটছেন, কিন্তু হুট করে তার একটা মোমেন্ট, জাস্ট একটা মোমেন্ট, একটা মেসি ম্যাজিক মোমেন্ট, তখন তার গোল হয়ে গেল। হালান্ডের এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল এবারের বিশ্বকাপে, বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ম্যাচটাতে যে হেডে তিনি গোলটা করলেন, তার আগের প্রায় 30-40 সেকেন্ড তিনি এমন ভাবে হাঁটছিলেন মাঠে কি হচ্ছে উনি জানেন না, আশেপাশে দেখতেছেন চুল ঠিক করতেছেন, এই ধরনের কিছু মুভমেন্ট ছিল। হুট করে বল আসলো, তিনি রেডি হলেন, হেড দিলেন, গোল। খুব এফোর্টলেসলি খেলে সব এক্স্যাক্টলি। সময়। মানে এটা আমার কাছে মনে হয় অনেকটা খুব ইরিলেভেন্ট একটা উদাহরণ দিই, হাঁসের মতো। হাঁস যেভাবে পানি থেকে ওঠার পর গা ঝাড়া দিয়ে একদম মনে হয় যে শুকায় গেছি আমি, এইরকম একটা খেলা হচ্ছে হালান্ডের ছিল। সো এই সেম ট্যাকটিক্স আমার মনে হয় ফ্রান্সের প্লেয়াররা অনেক সোয়াগ নিয়ে খেলছে, শরীরের মধ্যে তাদের অনেক অরা। এই নট অনলি এমবাপ্পে, আমি যদি দেম্বেলের কথা বলি, অলিসের কথা বলি, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদের পারফরম্যান্সটা দেখাচ্ছেন। ছোট্ট করে একটু জানতে চাইবো আপনার প্রেডিকশনে আজকে কে জিততে পারে? ফ্রান্স। এটা প্রেডিকশন, এবং এটা শুধু মন থেকে বলছি না, এটা মানে আমার মনে হয় অনেকেই এটার সাথে এগ্রি করবেন। বেটিং এর দিক থেকেও যদি আপনি দেখেন ফ্রান্স অনেক এগিয়ে থাকবে, মানে বিশ্বব্যাপী যে আন্তর্জাতিকভাবে যেগুলো হয়। তো আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, ফ্রান্স যদি স্পেনের কাছে কোনো একটা জায়গায় পিছিয়ে থাকে সেটা হচ্ছে মিডফিল্ড। ফ্রান্সের মিডফিল্ডটা সেই আগের মতো এনগোলো কান্তে বা গ্রিজম্যানরা যখন ছিল সেরকম নেই। এই টিমে গ্রিজম্যান থাকলে কি হতো এটা জাস্ট আমি কল্পনা করি, কোনো একটা ম্যাচে হয়তো 8-9 গোল হয়ে যেতে পারতো। কোনো সন্দেহ ছাড়া ওরা চ্যাম্পিয়ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।